প্রিয় দর্শক, নিউজ 24 এর পর্দায় অনেক স্বাগত জানাচ্ছি। ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপ দেখছেন আমাদের নিয়মিত আয়োজন। শেহরিনা ওয়াহিদ আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা কতটা সচল আমাদের অর্থনীতি। আসলে করোনার পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটবে অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুত এবং অনেক বেশি, এরকমই চিন্তা করছেন আমাদের সরকার এবং সংশ্লিষ্টরা। কাটিয়ে আগামী অর্থ বছরেই স্বাভাবিক হচ্ছে অর্থনীতি এবং সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বিশ্লেষকরাও অনেক আশাবাদী। এই নিয়ে আজকে আমাদের আয়োজন কতটা সচল অর্থনীতি। আমাদের মাঝে আছেন আজকে খন্দকার ইব্রাহিম খালেদ, উনি আছেন অর্থনীতিবিদ ও সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। আছেন আমাদের সাথে খোরশেদ আলম, উপদেষ্টা বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এবং তার সাথে আছেন SM আবু তৈয়ব, সাবেক প্রথম সহসভাপতি BGMEA। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে আজকের দিনের একটি প্রতিবেদন দেখে আসছি। যশোরে উৎপাদিত সবজি এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে। চলতি মৌসুমে জেলার সদর উপজেলা ও মনিরামপুরের পলাশী, আব্দুলপুর, নাটুয়াপাড়া সহ আশপাশ এলাকার 50 মেট্রিক টন বিভিন্ন সবজি ইউরোপের ইটালি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সবজি রপ্তানি হওয়ায় খুশি এলাকার চাষিরা। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর জেলায় বছরে 2 মৌসুমে মোট 6 লাখ টন সবজি উৎপাদিত হয়। এবছর জেলায় 15,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সবজির ভরা মৌসুমে সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে কৃষকের কষ্টার্জিত ফসল খেতেই নষ্ট হয়। এসব দিক বিবেচনা করে কৃষককে সবজি চাষে লাভজনক করে তুলতে কৃষি বিভাগের সহযোগিতায় সলিডারিডাট নেটওয়ার্ক ও জাগরণী চক্র সফল প্রকল্পের মাধ্যমে বিদেশে সবজি রপ্তানির উদ্যোগ নিয়েছে। চলতি মৌসুমে 50 মেট্রিক টন লাউ, পটল, কচুরমুখী, কচুরলতি, চাল কুমড়া, পেঁপে, ঝিঙে, ধুন্দল রপ্তানি করা হচ্ছে। অনেক বায়ার যারা বিদেশে মাল পাঠায়, এক্সপোর্টার, বিদেশে যারা রপ্তানি করে, তারা কিন্তু আমাদের সাথে যোগ দিয়েছে। 2017 সাল থেকে আমরা সবজি রপ্তানি করছি। তো এই সিজনটা যদি আমরা ধরতে পারি, বিশেষ করে শীতকালীন সিজনটা, তাহলে হয়তো আমরা 40 থেকে 50 মেট্রিক টন সবজি আমরা দেশের বাইরে পাঠাতে সক্ষম হব। বেসরকারি সংস্থা লি এন্টারপ্রাইজের মাধ্যমে এলাকার 500 কৃষকদের জমিতে ফ্রেমন ট্র্যাপ, হলুদ ফাঁদ সহ বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করা হয়েছে। বিষমুক্ত এসব সবজি পাঠানো হচ্ছে বিদেশে। আমরা এখানকার মাল এই জন্যই নিতে আগ্রহী যে এখানকার কৃষকেরা অনেক ট্রেনিং প্রাপ্ত, ওনারা ভালো কোয়ালিটির মাল উৎপাদন করে। পণ্যের যদি বাজার সৃষ্টি হয় তাহলে আমাদের কৃষক একটা ভালো মূল্য পাবে। নিজেদের কষ্টার্জিত সবজি বিদেশে রপ্তানি হওয়ায় খুশি এ অঞ্চলের কৃষকরাও। ক্ষেতের থেকে নিয়ে যায় অল্প টাকায়, আমরা এখানে বেশি লাভ হয়। বিদেশে যাওয়ার কারণে আমাকে এই জিনিসটা এখন অনেক দাম, পার মাঠ থেকে নিয়ে যাচ্ছে, এজন্য দাম বেশি পাচ্ছে, এজন্য আমরা কৃষকরা অনেক খুশি। সবজি বিদেশে রপ্তানিকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি বিভাগ। যদি বাজার বহির্মুখী হয়, বিদেশে চলে যায়, তাহলে সেই নষ্টের পরিমাণটা কমে, আমার চাষিরা বেশি লাভবান হবে। দেশের মোট চাহিদার 65% সবজির যোগান দেয় যশোর। এর আগে যশোরে উৎপাদিত সবজি দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। চলুন আমাদের আলোচনায় ফিরে যাই। কথা বলবো কতটা সচল অর্থনীতি। শুরু করতে চাচ্ছি খন্দকার ইব্রাহিম খালেদ স্যার, আপনার সাথে জানতে চাব শুরুতেই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কেমন আছে? আসলেই কি আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে? খন্দকার ইব্রাহিম খালেদ স্যার, আপনার সাথে কথা বলছি। হ্যালো, জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি, একটু জানতে চাচ্ছিলাম বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কেমন দেখছেন? বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সচল হচ্ছে এমনটা বলা যাবে না, কারণ গত কয়েক মাস তো করোনার জন্য প্রায় অনেক কিছু বন্ধ ছিল। জি, চাষবাস বন্ধ ছিল না, কথা ঠিক, কিন্তু ব্যবসা বাণিজ্য এবং লোক চলাচল এগুলো একটু বেশ কম ছিল। সেই কারণে এটি পুনরুদ্ধার করতে একটু সময় লেগে যাবে। আর পণ্য রপ্তানির ব্যাপারটা আমার দৃষ্টিতে বন্ধ ছিল না কখনই, কারণ গ্রাম অঞ্চল করোনাকে খুব একটা ভয় করেও না। ঠাট্টা করে বলে যে করোনা হলো বড় লোকের ওষুধ, ওটা গ্রামে আসে না।
তো কাজে তারা তাদের কাজ চালিয়ে গেছে। এখন যেটা এই সিস্টেমটাকে সচল করা, সেটা দরকার। কারণ আপনি যেটুকু দেখালেন আজকে সেটা গ্রামের, কিন্তু শহরের পার্টটা বাকি রয়ে গেছে, সেটা প্রতিবেদনটা নাই আমি মুখে বলতে পারি। ঢাকা শহর, চট্টগ্রাম শহর বা এরকম জেলা শহরগুলিতে দোকানপাট সবই বন্ধ ছিল। 5 জন 2 জন একত্রে পাশাপাশি থাকতে পারবেন থাকাতে আমরা কিন্তু যোগাযোগ পারস্পরিক যোগাযোগ রক্ষা করে কাজ করতে পারবো। তবে এই সেপ্টেম্বর আসার পরের থেকে কিছু কিছু কাজ শুরু হয়েছে, যেমন দোকানপাটগুলো মোটামুটি খুলে গেছে, কিন্তু দোকানদাররা যেটা বলছেন যে তাদের আগের মতন বিক্রি বাট্টা নেই, শুরু হয়েছে মাত্র। আর যেটা হয়নি সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সবটাই কিন্তু বন্ধ। তো এটা একটা বড় কাজ। হয়তো বড় স্কুল শিক্ষার জায়গা, ওখানে ব্যবসা বাণিজ্য কি আছে, কারণ টিচাররা বেতন পাচ্ছে না, ছাত্ররা বেতন দিচ্ছে না, কাজে এমন কোন জায়গা নেই যেখানে অর্থনীতি জড়িত। এইসব কারণে শহরের অর্থনীতি আমি যদি বাক করে বলি বেশ বিপর্যস্ত, আর গ্রামের অর্থনীতি সচল ছিল কিন্তু শহরের সঙ্গে লিঙ্ক আপটা হয়নি। তো এরকম একটা পর্যায়ে সেপ্টেম্বরের এই প্রায় শেষ পর্যায়ে এসে এটুকু বলতে পারি যে শহর, জেলা শহরের দোকানপাট গুলো খুলেছে অনেকটাই, এখনো বাকি আছে। আরেকটি যে ঢাকা শহর থেকে আপনি দেখবেন যে একটু লেট বেড়ে গেছে লেখা বিভিন্ন জায়গায়, বিশেষ করে একটু কম দামি বাসস্থল যেগুলো 10,000, 12,000, 15,000, জি, সেগুলিতে লোকজন চলে গেছে, এগুলো এখনো কিন্তু পূরণ হয়নি। এই কারণে আমরা এই করোনার যে দুর্ভোগ তার থেকে এখন পুরোপুরি মুক্ত। তো অক্টোবর মাসে আশা করছি 3 তারিখ পর্যন্ত বর্তমান টার্ম, 3 তারিখের পরে হয়তো যদি স্কুল কলেজগুলো খুলে যায় বা দোকানপাটগুলো একটু বেশি করে খুলে, মানে পুরোপুরি সুযোগ সুবিধা না হলে ওই চলে যাওয়ার লোকগুলি কিন্তু ফেরত আসতে চাইবে, যারা এখানে থাকবে কোথায়, খাবে কোথায়, এই জিনিসটা রয়ে গেছে। আরেকটি কথা বলা যায় যে করোনার মধ্যে কিন্তু সরকার প্রথম দিকে বাজেটের পয়সা দিয়ে ভাত বা যাই হোক পাক করা খাবার খাইয়েছিল, আপনাদের সবাই মনে আছে। সেই সময় একটা জিনিস কিন্তু উদ্ঘাটন হয়েছে, মজার জিনিস। আমাদের সবসময় আমরা বলতাম, সরকারও বলতেন যে দারিদ্র্যের মাত্র 20, অর্থাৎ 100 জনে 20 জন দরিদ্র, কিন্তু ওই সময় বের হয়ে আসলো যে যাদেরকে খাবার দেওয়া হয়েছে, আমি চুরি টুরি কথা বাদই দিলাম, দিয়েছেন তারা, কিন্তু রাত্রেবেলায় তারা কিন্তু ঘরে গিয়ে নৌকো গিয়ে ভাত করেছে যে আমি দিনবেলায় আসতে পারি, এরাই হলো সেই নিম্ন মধ্যবিত্ত। তাদের অবস্থা খুব ভালো ছিল না। আমরা বলতাম যে তারা নিম্ন মধ্যবিত্ত, অর্থাৎ কিছু বিত্ত আসছে, আসলে তাদের কোনো বিত্তি। এই জিনিসটা উন্নয়ন হয়ে গেল এই করোনাকালে। আমরা এখন বুঝতে পারছি, এখন তো বলাই হচ্ছে যে শতকরা 36% মতন, এটা কিন্তু বাংলাদেশের বাইরে জাতিসংঘের একটা প্রতিবেদন, শতকরা 36 জন লোক বিত্তহীন। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা কিছু মিথ্যা কথা বলতাম, তখন সত্যি কথা বলতে তাই হবে, তা নাহলে আমরা যারা বিত্তহীন তাদেরকে মধ্যবিত্ত দেখাবো না। সেটা ধরা পড়ে গেছে আমরা করোনার সাথে। এটা একটা মঙ্গল, করোনা একটা ভালো দিক যে আমরা সত্য চিন্তায় ফিরে এসেছি। আমাদের যা আছে তাই বলতে হবে। আর এর মধ্যে একটা খবর আপনারা দেখে থাকবেন, আপনাদের নিউজে আমরা দেখতে পেলাম, জি ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি আমরা SM আবু তৈয়ব স্যার, আপনার সাথে একটু জানতে চাবো বাংলাদেশের অর্থনীতির কোন জায়গাগুলো আসলে বেশি ক্ষতি হয়েছে এই করোনাকালীন সময়ে? ধন্যবাদ আপনাকে। আসলে ক্ষতি বলতে পুরো পৃথিবীব্যাপী যে একটা ক্ষতি আমরা সম্মুখীন হয়েছি, যে পৃথিবীতে এটা প্রথমবার একটা ঘটনা ঘটলো আমাদের জানা মতে, সেটা হলো যে পুরো পৃথিবী একসাথে স্তব্ধ হয়ে গেছে এবং পুরো পৃথিবী একসাথে বন্ধ হয়ে গেছে। সবকিছু চলাচল থেকে শুরু করে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং এই ক্ষতি কাটিয়ে ওঠা যে খুব সহজ তা না, এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে আমি যদি তুলনা করি ইউরোপ, আমেরিকা অথবা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়
বাংলাদেশ অনেকটাই ভালো করেছে আমরা বলতে পারি। আমরা সবসময় একটা জিনিস দাবি করি, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সবসময় সাফল্য দেখিয়েছে, এবং করোনার কালেও কিন্তু যত কিছুই শুরুর দিকে যত অব্যবস্থাপনা থাকুক, যত অপস্থিতি থাকুক, পরবর্তীতে গিয়ে বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু এই করোনার পরিস্থিতিটাকে অনেকটা অ্যাডপ্ট করে নিয়ে কিছুটা অনেকের তুলনায় কিছুটা বাড়তি সুবিধা নিয়ে একটু তাড়াতাড়ি অর্থনীতিতে ফিরে আসতে সক্ষম হয়েছে। এই যে ইব্রাহিম খান সাহেব বলছিলেন যে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি চালু হলে, সেটা ঠিক। যেমন দোকানপাট বন্ধ ছিল সেটাও ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট, খাবার দোকানপাট, ওষুধের দোকানপাট, এই সমস্ত দোকানপাট কিন্তু এই করোনাকালীন সময়ে, লকডাউন সময়ে চালু ছিল। কারণ জীবন জীবিকা এবং খাদ্য এই যে একটা ব্যাপার ছিল, সেগুলি আমাদের চালু ছিল। হ্যাঁ, আমাদের অন্যান্য যে নির্মাণ শিল্প অথবা কোনো ডেভেলপমেন্ট যে সমস্ত প্রজেক্টগুলি ছিল, সেগুলো হয়তো একটু মুখ থুবড়ে পড়েছিল বিভিন্ন কারণে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একজন পোশাক শিল্পের মানুষ হিসেবে এবং খন্দকার ইব্রাহিম সাহেব কথাটা বলার সময় একটু হেসেই বলেছেন যে আমাদের পোশাক শিল্প ওরা করোনাকে অন্যভাবে নিয়েছে। আমার মনে হয় সরকারের এটা একটা সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত ছিল যে আমাদের করোনাকালীন সময়ের একটা পর্যায়ে গিয়ে আমাদের পোশাক শিল্পটা খুলে দেওয়া, যেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছে। আমাদের পোশাক শিল্প রপ্তানি আমাদের প্রবৃদ্ধি হয়েছে, এবং আমরা দুর্যোগটা কাটিয়ে এবং পৃথিবী খোলার সাথে সাথে আমরাও কিন্তু আমাদের দরজাটা খুলে দিয়েছি, এবং আমরা প্রচুর অর্ডার বাংলাদেশে আসছে। আমরা আশা করছি আগামী প্রান্তিকে গিয়ে আমরা আগের তুলনায় আরো বেশি ভালো করতে পারবো। সবকিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশ খুব খারাপ করেনি, এবং এইভাবে। তবে একটা জিনিস সবচেয়ে লক্ষণীয়, সেটা হলো ইদানিং আমরা গত 2 সপ্তাহ ধরে যেটা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যথেষ্ট শিথিলতা, যথেষ্ট অবহেলা আমরা দেখতে পাচ্ছি, যার জন্য সরকারকে একটা আমরা যে বাংলাদেশ যে আমরা অনেকটা তাড়াতাড়ি ফিরে এসেছি অর্থনীতিতে, সেটা বন্ধ হয়ে যাবে যদি আমরা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যদি সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে। আপাতত এইটুকুই বলতে চাই আমি। জি, অনেক ধন্যবাদ খোরশেদ আলম স্যার। আপনার সাথে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে কথা হচ্ছিল। একটু জানাবেন যে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আসলে আপনার কি চিন্তা ভাবনা এবং কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করতে পারি সামনে? ধন্যবাদ আপনাকে। আগে দুজন বক্তা অনেক কিছু বলেছেন, আমি মনে করি তৈয়ব সাহেব যেটা বলেছেন ওনার সঙ্গে আমি একমত। এবং গার্মেন্টস শিল্প বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, আমি এটা আগেও অনেকবার বলেছি যে গার্মেন্টসের ভবিষ্যৎ সামনে আরো ভালো হবে। কারণ হয়েছে দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে আমেরিকান বা ইউরোপিয়ান বায়ার যারা আছে, তারা কিন্তু এখন বাংলাদেশে আসা শুরু করেছে, এবং এখন ভীষণ আকারে এবং এরকম ভাবে অর্ডার আসতেছে। আমার জানা মতে কিছু কিছু ফ্যাক্টরি আছে যে তারা লোক পাচ্ছে না, লোকের অভাবেও তারা প্রোডাকশনে যেতে পারতেছে না। এই অবস্থায় আছে। গার্মেন্টস ভবিষ্যতে ভালো হবে, এটা নিঃসন্দেহ। এটা আমি বলতে পারি যে যা আছে অর্ডার, তারা অর্ডার দিয়ে হতে খুলতে পারবে না। তবে তাদেরকে সঠিকভাবে যে আপনার পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো যাতে শিপমেন্ট ঠিক মতো করতে পারেন, যাতে সময় মতো ডেলিভারি দিতে পারেন, এইসব জিনিসগুলো যেন তারা খেয়াল রেখে যদি বায়ারদেরকে এইগুলা প্রাইসগুলা কম্পিটিশন করে রাখতে পারে, ওটা খুব ভালো আসবে। তার সাথে সাথে আপনার থেকে জানতে চাবো যে আসলে আপনার কি মনে হচ্ছে যে ওভারঅল আমাদের অর্থনীতি আসলে কতটুকু ঘুরে দাঁড়াচ্ছে এই পরিস্থিতিতে? এখন এই করোনা পরিস্থিতিতে আমার দৃষ্টিতে অবশ্যই আমার মনে হয় যে আমাদের অর্থনীতির উন্নতি হচ্ছে। এটা যেমন আমরা সবসময় তাকাই কোন দিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কি পরিস্থিতি আছে। আমার জানা মতে মনে করেন এখন 38 থেকে 39 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ হয়েছে। এটার অর্থ বোঝা যায় যে আমরা অর্থনৈতিকভাবে আমরা কিন্তু এখন একটু আগের চেয়ে ভালো পজিশনে আছি। এখন কোন দিক দিয়ে আছি সেটা হয়তো আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই, তবে ভালো আছি এটা দেখা যাচ্ছে। যখন দেখা যায় ওখানে এই রিপোর্টটা দেখা যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে ভালোর দিকে যাচ্ছে। এখন ভবিষ্যতে যদি ধরেন আমাদের এই ধারা ধরে রাখতে পারে, সরকার যেসব আপনি প্রণোদনা দিয়েছেন গার্মেন্টস গুলোর জন্য বা টেক্সটাইল বা অন্যান্য সেক্টরে, এসব সেক্টরগুলো যদি ঠিক মতো ধরে রাখতে পারে, তারা যদি সঠিকভাবে কাজ করেন, তবে ভয়ভীতি একটু সবারই থাকে, তার ভিতরেই এই নিয়মটা মেনে, করোনার নিয়মটা মেনে যদি তারা এই কাজে আগাতে পারেন, আমার মনে হয় দেশের আরো ভালো হবে, রিজার্ভ বাড়বে এবং অর্ডারও আসবে। শুধু টেক্সটাইল খাত না, এখানে বলেন অন্যান্য যেগুলো আছে, আমার মনে হয় এখানে যেমন ফিশারিজ আছে, এগ্রিকালচার আছে, ফার্নিচার আছে, এরাও কিন্তু যেতে পারে সামনে এই অবস্থায় আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। দেখছেন ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। কথা বলছিলাম কতটা সচল অর্থনীতি, কথা বলতে চাচ্ছি আমরা খোরশেদ আলম স্যার আপনার সাথে। সংকটের কারণে আসলে প্রবাসে কর্মরত বাংলাদেশিরা ফেরত আসছেন, এতে কিন্তু আমাদের আসলে বেকারত্ব বাড়তে পারে এবং তার সাথে সাথে রেমিটেন্স কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি অর্জন। একটু জানাবেন যে এই করোনার প্রভাবে কতটুকু প্রভাব এই রেমিটেন্সের উপরে অথবা আমাদের এই আনএমপ্লয়মেন্টের উপরে এসে পড়তে পারে? আপনি যে বক্তব্য বলেছেন এটা সঠিক। যখন বিভিন্ন দেশে করোনার প্রভাব আরম্ভ হয় তখন বিভিন্ন দেশ থেকে তাদেরকে কিছু শ্রমিক বা অন্যান্য প্রতিষ্ঠানের লোককে তারা আপনার চাকরি থেকে অব্যাহতি বা ছাঁটাই করা হয় বা ছুটি দেওয়া হয় একদম। তখন তারাও অবস্থা বুঝে তারা দেশে চলে আসেন। এখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে তারা কিন্তু যাবার জন্য অস্থির হয়ে গেছেন। এখান থেকে ওইভাবে কোনো রকমের আপনার যাতায়াতের ব্যবস্থাটা ঠিক মতো হচ্ছে না, কিন্তু অনেকেরই এখন তাদের ডাকা হয়েছে যে তোমরা আসো। অনেক জায়গায় সেসব প্রতিষ্ঠান খোলা হয়েছে, কাজকর্ম চালু হয়েছে এবং লোকজন যদি যেতে পারে, আমার মনে হয় না যে এখানে খুব একটা বেশি শ্রমিক যারা চলে আসছেন, কেন তাদের ছাড়া ওইসব দেশে আপনার কোনো উন্নয়ন বা তাদের যে কার্যকলাপ আছে ওগুলো কিন্তু তাদের ব্যাহত হবে। তাদের কিন্তু অর্থনৈতিকভাবে তারা ধরেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি বাংলাদেশের শ্রমিক যারা ওখান থেকে চলে আসছেন তাদের কিন্তু তাদের কাজে নিয়োগ দিবেন, হয়তো আপাতত দৃষ্টিতে কিছুদিনের জন্য এটা হয়তো তারা বন্ধ রেখেছেন। এখন আমার দৃষ্টিতে এবং আমি যতদূর জেনেছি বা আমার কাছে যে তথ্য আছে, অনেক শ্রমিক আছেন যারা যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন কিভাবে যাবেন, কিন্তু এখান থেকে যাওয়ার জন্য ওই ধরনের মনে করেন সৌদি আরব বলেন, দুবাই বলেন বা মিডল ইস্টে বা এখন ধরেন ইউরোপে হয়তো কম যাচ্ছে, কিন্তু মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রি যেসব জায়গায় আছে এগুলো কিন্তু যেতে পারবে অল্প অল্প করে, তারা রাস্তা আস্তে আস্তে খুলতেছেন। আমার মনে হয় যে এটা খুব একটা বেশি হবে না। যদি কেউ একবারে চলে এসে থাকেন, হয়তো ওনার ইচ্ছে ছিল যে উনি আর ফেরত যাবেন না, এখানে এসে উনি কোনো ব্যবসা বাণিজ্য করবেন বা অন্য কিছু করবেন, এই মুহূর্তে তার হয়তো ফ্যামিলিকে টাইম দিবেন, যাবেন না, সেটা পরিমাণে খুব একটা বেশি হবে আমার মনে হয় না। হয়তো ম্যাক্সিমাম 10% হতে পারে, আর বাকি 90% যারা চলে আসছেন তারা চলে যাবেন এবং তাদের যাওয়ার জন্য সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যদি নিতে পারে, আমার তারা অতি শীঘ্রই কাজে জয়েন করতে পারে। জি, আবু তৈয়ব স্যার আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসছে, একটু রেমিটেন্স নিয়ে জানাবেন, যেহেতু আমাদের একটি বড় অর্জন এখানে এবং অনেক শ্রমিক চলে আসছেন, তো বেকারত্ব কি বাড়তে পারে বাংলাদেশের জন্য, একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। দেখুন, রেমিটেন্স নিয়ে যতটুক সংখ্যা করা হয়েছিল সেই তুলনায় কিন্তু রেমিটেন্স আমাদের প্রবাহটা কিন্তু কমেনি। আমরা গত দুই প্রান্তিকে দেখেছি যে প্যান্ডেমিকের পরও কিন্তু আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। একটু আগে খালেদ সাহেব যে কথাটা বলছিলেন, আসলে ফিরে আসা কিন্তু ব্যাপক লোক ফিরে আসে নাই, ব্যাপক লোক ফিরে আসে নাই, কিছু কিছু দেশ থেকে কিছু কিছু লোক ফিরে এসছে। আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে তাদের সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তাদেরকে জিজ্ঞেস করি কি অবস্থা, তারা একেবারে ওই উনি যেটা বললেন 80 to 90% লোকের চাকরি এখনো আছে, ওরা চাকরি করে যাচ্ছে এবং কিছু কিছু লোক চাকরি হারিয়েছে, সেটা বাংলাদেশও হয়েছে, সেটা আমেরিকায় হয়েছে, কানাডায় হয়েছে। চাকরি হারানোটা এটা একটা বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ কোনো যেমন আমাদের গার্মেন্টস শিল্পে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে একটা সংখ্যা করা হয়েছিল প্রচুর ছাঁটাই হবে, কিন্তু আমরা একটা লক্ষ্য এখনো পর্যন্ত ছাঁটাই করিনি, বরঞ্চ আমরা নতুন লোক নিয়োগ করছি। অর্থনীতি সচল হওয়ার সাথে সাথে এই যে একটা কর্মী বাহিনী প্রয়োজন, যেটা শ্রমের যে প্রয়োজন, সেই শ্রমটা প্রয়োজন হবে। সুতরাং অর্থনীতি যতই চালু হবে, যে ছিটে ফোটা যেটুকু আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি আশা করছি অচিরেই যদি আবার দ্বিতীয় প্রবাহ যেটা বলা হচ্ছে, করোনার দ্বিতীয় প্রবাহ, আবার ইউরোপ আমেরিকাতে আবারও নতুন করে লকডাউনের প্রক্রিয়া শুরু হয়েছে শুনতে পাচ্ছি, কানাডায়ও শুনছে হচ্ছে, তো এটা যদি হয় আবার নতুন করে, তখন একটা ভিন্ন চিত্র হয়তো হবে। কিন্তু এখন যেভাবে পৃথিবী ধীরে ধীরে খুলছে, অথবা পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে নিজেদেরকে করোনার সাথে মানিয়ে নিয়ে, করোনাকে সাথে নিয়ে চলার যে একটা প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়া যদি আমরা মেনে নিতে পারি, যেমন ফ্লু এবং অন্যান্য জ্বর, অন্যান্য ভাইরাস যেগুলিকে আমরা অলরেডি সাথে নিয়েই চলি, আমরা এগুলিকে ভয় করি না, ওই ভয়টুকু আস্তে আস্তে মানুষের কেটে যাচ্ছে এবং মানুষ প্রস্তুত হয়ে যাচ্ছে যে এরকম একটা রোগ আছে, এটাকে মানিয়ে আমাকে চলতে হবে। এবং এটাতে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষ কিন্তু সাকসেসফুল হচ্ছে। যেমন বাংলাদেশে আমাদের সংক্রমণ হচ্ছে, কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম, আমাদের লোক কিছুদিন সাফার করে হয়তো ভালো হয়ে যাচ্ছে। ইভেন ইউরোপ আমেরিকা সব পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যুর হারটা কমেছে এবং সাফারিংস কমেছে। সবচেয়ে বড় কথা হলো চিকিৎসা সুবিধাটা পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ
পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসার ব্যবস্থাটা পর্যাপ্ত অলরেডি হয়ে গেছে, ধন্যবাদ। যে কারণে জি একটু করোনাটাকে কথা বলতে চাবো আমরা হয়তো খন্দকার ইব্রাহিম খালেদ স্যার আপনার সাথে। একই প্রশ্নে আপনার কাছে আসছে, একটু রেমিটেন্স নিয়ে এবং আনএমপ্লয়মেন্ট নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আমি আমার এই আগের পর্বের একটু অসমাপ্ত কথা 2 মিনিটে বলে নিই। জি অবশ্যই। সেটা হলো আক্রমণে আমাদের যে ক্ষতি হয়েছে তার চাইতে যেটা ভালো সেটা উন্মোচিত হয়েছে আমাদের অর্থনীতিটা। যেমন এখন 20% দারিদ্র থেকে 36% বেড়ে গেছে। আবার ওই শুধু ব্যাংকিং সেক্টরেই 3,445 জন বোধহয় নতুন কোটিপতি হয়েছে। অর্থাৎ জিডিপি কিন্তু মোটামুটি একটু হলেও বেড়েছে, কিন্তু সেই বিতরণটা শুধু উপরের দিকে নিচের দিকে হয়নি। এই অসঙ্গতি ধরা পড়ায় এখন সরকারের জন্য সুবিধা হবে। আসলে 75 সালে এই অসঙ্গতি সৃষ্টি হয়, এটা বঙ্গবন্ধুর অর্থনীতি না। তো ওই সময় সৃষ্টি হওয়ার পরে এখন পর্যন্ত কারেকশন হয়নি। তো এটি উন্মোচিত হতে সরকারের পক্ষে সুবিধা হবে। তারা যাতে বড় লোক থাকবে শব্দ তারাই তো বিনিয়োগ করে, কিন্তু নিচের লেভেলে যেন কিছুটা সুসংহত ভাবে প্রবৃদ্ধি টাকাটা হয়। এখন আপনার প্রশ্নে আসছি, আমাদের দেশ থেকে বিদেশে 1 কোটির কিছু বেশি লোক কাজ করে, শ্রমিক, আর ফিরে এসছে কম বেশি 1 লক্ষ, মানে 1% লোক ফিরে এসছে। এখন যাওয়ার চেষ্টা করতে, যেটা একটু আগে বলা হলো। এটি খুব সহজ হচ্ছে না এই কারণে যে বিমান যাতায়াত অনেক জায়গায় নেই। আমাদের তো মেইনলি মধ্যপ্রাচ্যে বেশি খুলেছে, বিমান যাচ্ছে, তারপরেও যাওয়াটা খুব সহজ হচ্ছে না। আরেকটি ব্যাপার যেটা বলা হয়েছে যে তাদের প্রয়োজন তারা আমাদেরকে নেবে, এটা যেমন সত্যি, আবার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এখন ফিল্ডটা একটু কম্পিটিটিভ। অর্থাৎ বাংলাদেশ যেমন পাঠাচ্ছে, ফিলিপিন্স পাঠাচ্ছে, মালয়েশিয়া পাঠাচ্ছে, অনেকেই কিন্তু মধ্যপ্রাচ্যে লোক পাঠাচ্ছে। সেই জন্য আমাদের যেটাকে আমরা বলি যে ইকোনমিক ডিপ্লোমেসিটা করতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদেরকে দূতাবাসগুলো তাদেরকে সক্রিয় করতে হবে, তাদেরকে চেয়ারে বসে ডিপ্লোমেসি করলে চলবে। এটা পলিটিক্স, এটা ইকোনমিক্স। অর্থাৎ যারা বিনিয়োগ করেন সরকারের মন্ত্রণালয়গুলো সরাসরি যোগাযোগ রেখে যে আমাদের লোকরা ফিল্ডে যেন তারা চাকরিটা পায়, গেলেই চাকরি পাবে এমনটা মনে করলে কিন্তু একটু ভুল থেকে যাবে। সেই জন্য আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি প্লাস যারা নাকি লোক পাঠান বা চাকরি করেন তাদের প্রচেষ্টা, এটা হলে আমার মনে জি অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি আমাদের আলোচনায় আবার। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আবারও ছোট্ট একটু বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। নিউজ 24 এর পর্দায় দেখছেন ইভ্যালি প্রেজেন্স বীজ সংলাপ। কথা বলছিলাম কতটা সচল আমাদের অর্থনীতি। শুরু করতে চাচ্ছি খন্দকার ইব্রাহিম খালেদ স্যার, আপনার সাথে একটু জানতে চাবো, আমাদেরকে একটু সংক্ষিপ্ততে বলবেন যে আসলে করোনার পরবর্তী বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ কি কি হতে পারে? করোনা পরবর্তীতে পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে লোকগুলো চাকরিচ্যুত হয়েছে দেশে এবং বিদেশে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা। এটা বাইরে ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলছি, সেটা লাগবে। দেশের মধ্যে এটা খুব সহজসাধ্য হবে না, কারণ ব্যবসা না জমলে এমপ্লয়মেন্ট হবে। সেই জন্য ওভারঅল ব্যবসা বৃদ্ধির সঙ্গে নির্ভর করবে তাদেরকে চাকরিতে পুনরায় বসানো। আরেকটি হলো আমাদের দেশে এমনি খোরশেদ আলম স্যার, আপনার কাছে আসছি, একটু জানাবেন যে করোনার পরবর্তী বাংলাদেশের জন্য বড় বড় চ্যালেঞ্জ কি কি হতে পারে, কিভাবে আমরা উঠে আসতে পারি বাকি খাতগুলো থেকে? না, বাকি খাতগুলো যেগুলো আছে ধরেন চেষ্টা না, এটা একটা কাজ করতে হবে। যেটা এখন হচ্ছে আর কি, আস্তে আস্তে যে জিনিসগুলো খুলে দেওয়া হচ্ছে, এরকম যদি যেরকম আপনার শিপ ব্রেকেজ যেটা আছে এটা খোলা হচ্ছে, ট্রান্সপোর্টের যে কাজগুলা করা হচ্ছে, এখন ফিশারিজ ধরেন আপনার এক্সপোর্ট কিছু হচ্ছে, সিমেন্টও ভালো অবস্থায় আছে,
এবং হাউজিং যেটা আছে এটাও কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। তো এগুলোকে সরকারকে একটু খেয়াল দিতে হবে, দরকার হলে আরো কিছু যেখানে যেখানে দরকার সব জায়গায় তো আপনার ইনসেন্টিভ তারা পায়নি, কিছু কিছু ক্ষেত্রে যারা এখনো পায়নি তাদেরকে দিয়ে যদি একটুখানি উৎসাহ দেওয়া হয় আর এগুলো যদি সঠিকভাবে খোলা যায়, যাতে কোনো আপনার এই করোনা আক্রান্ত না হয়ে যদি শ্রমিক এবং যারা কর্মকর্তা সবাই যেন কাজে ফিরে আসতে পারে। জি, কাজে ফিরে আসতে পারে। এবং জি, আবু তৈয়ব স্যার, আপনার থেকে একটু জানতে চাবো যে আসলে কি কি চ্যালেঞ্জ হতে পারে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি জানাতে চান। আমি অ্যাকচুয়ালি আপনি বলছেন যে করোনা পরবর্তী, আমি এখনো করোনা পরবর্তী কথাটা বলতে চাই না। করোনা এখনো আছে, করোনাকে ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত করোনাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। সুতরাং পরবর্তী কথাটা না বলে আমি যেটা বলতে চাই যে করোনাকে সাথে নিয়ে আমরা খুব ভালো করেছি বাংলাদেশ। আমরা এই করোনার পরবর্তী যে ভালোটা করেছি সেটাকে ধরে রাখতে হলে আমি প্রথমে একবার বলেছিলাম যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে নিজের নিজের অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা যেমন জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুতই আমরা এই ক্ষতি পেরিয়ে উঠতে পারবো। প্রিয় দর্শক, আবারও আসবো নতুন কোনো আয়োজন নিয়ে। আমি শাহরিনা ওয়াহিদ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।